আসসালামু আলাইকুম, আমি সাবিকুন্নাহার তামান্না, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 19-20 সেশনের একজন শিক্ষার্থী। আমি দীর্ঘ 5 বছর ধরে কার্জন হলে যাতায়াত করছি, যার সুবাদে এই হলের সমস্যাগুলো প্রত্যক্ষভাবে আমার দেখা সম্ভব হয়েছে। এখানে প্রায় 12টি ডিপার্টমেন্ট আছে এবং 4000-এর মতো শিক্ষার্থী এখানে নিয়মিত অধ্যয়ন করছে, নিয়মিত ক্লাস করতে আসছে। আপনারা জানেন এই কার্জন হলে মূলত সায়েন্সের শিক্ষার্থীরা অধ্যয়ন করে, মানে তাদের ক্লাস 8টা থেকে 5টা পর্যন্ত চলে। তো 4000 শিক্ষার্থীদের জন্য এই কার্জন হলে মাত্র একটা ক্যান্টিন আছে, খুবই ছোট পরিসরে একটা ক্যান্টিন আছে, যেই ক্যান্টিনের খাদ্যের মান এবং খাদ্যের যে পরিমাণ সেটা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত না। খাদ্য কেন্দ্রিক সমস্যাটা অনেক বেশি ভোগাচ্ছে শিক্ষার্থীদেরকে। এবং ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে কমন রুম গুলো আছে খুবই ছোট, আলো বাতাস নেই, সেখানে স্যানিটেশন ব্যবস্থা অনেক অপর্যাপ্ত। নারী শিক্ষার্থীদের জন্য কমন রুম থাকলেও ছেলে শিক্ষার্থীদের জন্য কোনো কমন রুম নেই। এই সমস্যাগুলোতে আমরা অনেক দিন ধরে ভুগছি। বিশেষ করে যে শিক্ষার্থীরা মা, তাদের অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে, যে দীর্ঘ সময় ক্যাম্পাসে থাকতে হচ্ছে কিন্তু তারা তাদের বাচ্চাদের নিয়ে আসতে পারছে না, কোনো ব্রেস্ট ফিডিং কর্নার নেই বা বাচ্চাদের রাখার কোনো ব্যবস্থা নেই। তো এই সমস্যাটা অনেক বেশি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং এতগুলো ডিপার্টমেন্ট আছে এই কার্জন হলে, কিন্তু নারীদের স্যানিটারি ন্যাপকিন সহ ইমার্জেন্সি যে ঔষধের কোনো ব্যবস্থা থাকবে, এই ব্যবস্থাগুলো এখানে নেই। এই সমস্যাগুলোর কারণে নারী সহ ছেলে শিক্ষার্থীরাও অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তাছাড়াও যেহেতু সায়েন্সের শিক্ষার্থী, তাদের পড়াশোনার যে সোর্স বা গবেষণার যে সোর্স, এই সোর্সগুলো এখানে অপ্রতুল চাহিদার তুলনায়। এই সমস্যাগুলোর অনেক বেশি ভোগাচ্ছে। এবং ভূতত্ত্ব বিভাগের সাথে মেয়েদের একটা নামাজ রুম আছে, খুবই ছোট পরিসরে একটা নামাজ রুম, কিন্তু এই নামাজ রুমটা একদম ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। বৃষ্টি আসলে বৃষ্টির পানি পড়ে, অপরিষ্কার অপরিচ্ছন্ন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, ডিন অফিসে গিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, সবগুলো সমস্যা নিয়ে কথা বলে এসেছি, কিন্তু এখনো আমরা এই সমস্যাগুলোর দৃশ্যমান কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখতে পাইনি, যে বিষয়টা আমাদেরকে হতাশ করেছে। তো আমরা শিক্ষার্থীদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করতে আগ্রহী, আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এখানে মত বিনিময় করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা আজকে এখানে আমাদেরকে সময় দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের যে শিক্ষার্থীরা আছে তারা মূলত 3টা জায়গায় ক্লাস করে থাকে: কার্জন হল, মোকাররম ভবন এবং মোতাহার ভবন। কার্জন হলে বেসিক্যালি পরীক্ষা হয়। এই পরীক্ষা দিতে যারা বাইরে থেকে আসে, ক্যাম্পাসের বাইরে যে ভাই বোনেরা থাকে, তারা তাদের মোবাইল কিংবা ব্যাগ রাখার কোনো জায়গা পায় না ভালো, যার ফলশ্রুতিতে দেখা যায় বিভিন্ন সময় কার্জন হল থেকে মোবাইল মানিব্যাগ চুরি হয়। তো আমরা এই চুরি হওয়ার সমাধান আমরা চাই যে এখানে একটা লকার সিস্টেম থাকবে, যেখানে শিক্ষার্থীরা মোবাইল বা মানিব্যাগ রাখতে পারবে। পাশাপাশি আমরা মোকাররম ভবনে যদি যাই, মোকাররম ভবনে দেখবেন যে ভালো মানে ক্যান্টিন নাই, একটা ক্যান্টিন আছে আনঅথরাইজ, যেখানে খুব আনহাইজেনিক খাবারগুলো পাওয়া যায়। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের বিভিন্ন সময়ের দাবি ছিল, সুদীর্ঘ 5-7 বছরের দাবি, এখানে একটা ভালো ক্যান্টিন প্রতিষ্ঠা করা। সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করলে কোনো ফলপ্রসূ সমাধান আসে নাই। আবার মোকাররম ভবনে একটা অ্যাডভান্স রিসার্চ সেন্টার আছে, দেখবেন এই রিসার্চ সেন্টারটাতে অধিকাংশ ইনস্ট্রুমেন্ট ব্যাকডেটেড হওয়ার কারণে যে মানগুলো পাওয়া যায়, যে ভ্যালুগুলো পাওয়া যায়, এই ভ্যালুগুলো খুবই আন্তর্জাতিক মানের তুলনায় খুবই নিচে হয়। তো সেই জায়গা থেকে আমরা চাই এখানে আরো আধুনিক যে জিনিসপত্র এসেছে সেগুলো স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের যে গবেষণাকে আরো কি বলে ইন্টেন্সিফাই করবে। আবার দেখবেন যে বিশ্ববিদ্যালয় থেকে ইমেল দেওয়া হয়েছে, এই ইমেলের ক্যাপাসিটি এত কম যে এই ইমেল দিয়ে কোনো ফর্মাল কোনো প্রিমিয়াম বা স্টুডেন্ট ভার্সন ওয়েবসাইট বলেন, অ্যাপস বলেন, কিংবা কোনো কিছুতে অ্যাক্সেস নেওয়া যায় না। একটা শিক্ষার্থী যদি কোনোভাবে কোনো জার্নালে, কোনো পাবলিকেশন জার্নালে অ্যাক্সেস না পায়, সে কিভাবে রিসার্চ পেপার ডাউনলোড করবে, কিভাবে সেটা পড়বে, কিভাবে রিসার্চ করবে, সে জায়গাতে ঘাটতি আছে। আবার দেখবেন মোতাহার ভবনে মানে এই ক্যান্টিন নিয়ে 2000 শিক্ষার্থী আছে 7টা ডিপার্টমেন্টের, অথচ এটা নিয়ে একাধিকবার বিভিন্ন ছাত্র সংগঠন, আমরা নিজেরাও বিভিন্ন আবেদন, অনুরোধ বিভিন্নভাবে আমরা রিচ করার ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই এই মোতাহার ভবনের যে ক্যান্টিন সমস্যা, এই সমস্যার সমাধান হয়নি। আমরা শিক্ষার্থীদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, কথা দিতে চাই যে আমরা নির্বাচিত হলে আমরা এই জায়গাগুলোতে কাজ করব এবং এই জায়গাতে প্রশাসনের সাথে আমরা এগুলো অ্যাডভোকেসি করব। ধন্যবাদ সকলকে।
এ পর্যায়ে কথা বলবেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসিফ আব্দুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসিফ আব্দুল্লাহ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমি ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আমার পুরো ক্যাম্পাস লাইফ জুড়ে অনাবাসিক ছিলাম। বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের মাধ্যমে অনাবাসিকদের যে হ্যাসেলগুলো, সেই হ্যাসেলগুলো আমি নিজেও এক্সপেরিয়েন্স করছি, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আমার নিজেরও। তো সেই জায়গা থেকে আমি একটা বাস কমিটির সভাপতি ছিলাম, কিঞ্চিত বাস কমিটি। এই জন্য আমি আমাদের যে ইশতেহারগুলো সাজিয়েছি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে, 2-3টা চলছে। এই শাটল সার্ভিসকে আমরা আরো বেশি সংখ্যক, অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, 15 থেকে 20টার মতো শাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি। তবে নির্বাচনের আগে এটা নিয়ে আসা তো আসলে নির্বাচনী এথিক্সের সাথে যাচ্ছে না। তো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো ব্যবস্থা করব। আপনারা জানেন যে গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাটল সার্ভিস বন্ধের একটা নির্দেশনা এসেছিল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে শিক্ষার্থীদের জন্য যেটা ফ্রেন্ডলি একটা সার্ভিস, এই সার্ভিসটা কোনো অবস্থাতেই বন্ধ করা উচিত হবে না। তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যে তারা একটি নির্দেশনা এই ব্যাপারে জানাবেন। আমরা ক্যাম্পাসে বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে, সুফিয়া কামাল হল থেকে একটা যে আমাদের শাটল বাস যায়, সেই বাসটা অনেক দেরি করে যায়। আমরা সেখানে 30 মিনিট অন্তর অন্তর এই বাসটা সার্ভিসটা চালুর ব্যাপারে আমরা এখানে পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ। এটা আমাদের ইশতেহারে আছে। এছাড়াও আমাদের আজিমপুরে অবস্থিত কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হলের থেকেও যে বাস আছে, সেই বাসটাও আরো বেশি ফ্লুয়েন্ট করা। আমি গতকালকেও সেখানে যোগাযোগ করেছি। তাদের ক্ষেত্রে তারা ওয়েট করছে একটা বাস যে নির্দিষ্ট সময় আসার কথা, তার 30-40 মিনিট পার হয়ে গেছে, কিন্তু সেই বাস আসছে না। তো সেই জায়গা থেকে আমরাও এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমাদের অলরেডি একটা বাস ট্র্যাকিং অ্যাপ, এটা মোটামুটি আমরা গুছিয়ে ফেলেছি। এই যে কোনো শিক্ষার্থী বাসটা কোন অবস্থায় আছে, কোথায় আছে, সেটা এই অ্যাপসের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবে। এটা আমরা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ের আমরা এটা নিয়ে আসতে পারবো। এছাড়াও ক্যাম্পাসে আপনারা জানেন যে কার্জন হলের সামনে এখানে রিক্সার গ্যাদারিংটা অনেক বেশি। আমাদের মেট্রো রেলের সামনে রিক্সা এমন ভাবে থাকে যে যেখানে যাতায়াত করা যায় না। তো সেই জায়গা থেকে আমরা রিক্সা নিয়ন্ত্রণ করা এবং এদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। আমরা চাচ্ছি ক্যাম্পাসে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস সেটাকে আরো বেশি উন্নীত করা, ভালো মানের সার্ভিস প্রোভাইড করা, এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যে বাসগুলো যায়, সেই বাসগুলো আসলে অনেক ফিটনেসবিহীন, বাসের সংখ্যাটা অনেক বেশি। সেই জায়গা থেকে আমাদের পরিকল্পনা আছে এই বাসটাকে কিভাবে নিজস্ব বাসে নিয়ে আসা যায়, নিজস্ব বাস আমরা যেন কিনতে পারি। সেই জায়গা থেকে আমরা এটার প্রক্রিয়াটা শুরু করব। আমরা হয়তো 1 বছরের মধ্যে সব বাস কিনে ফেলতে পারবো না, কিন্তু আমরা এটা পরিকল্পনা করে আমরা এটার একটা পথ দেখিয়ে যাব এবং এটার কাজ শুরু করব। এবং আমাদের প্রত্যেকটা রুটে, আমি যদি বলি আমাদের ফার্মগেট রুট থেকে শুরু করে এদিকে বনানী পর্যন্ত এখানে কোনো বাস নাই। তো সেই জায়গা থেকে আমরা এখানে নতুন বাস এই রুটে নিয়ে আসার জন্য আমাদের পরিকল্পনা আছে। তো এইরকম আরো কিছু পরিকল্পনা আমরা নিয়েছি। আশা করি আপনাদের সামনে ধীরে ধীরে আমরা এগুলো উপস্থাপন করব। অনাবাসিক শিক্ষার্থীদের একটা বড় অংশ আছে, 50%-এর অধিক অনাবাসিক শিক্ষার্থী, তাদের হ্যাসেল পূরণে আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ। উপস্থিতি, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, এটার যে ভোটার তালিকা সেটা ওপেনলি পাবলিক করা ছিল। তো এই বিষয়ে আমরা বারবার প্রশাসনের কাছে জানিয়েছিলাম যে ফিমেল শিক্ষার্থীরা আছেন যারা পর্দা করেন, তাদের প্রাইভেসির লঙ্ঘন এবং অন্যান্য সকলের প্রাইভেসির লঙ্ঘন এটা। তো এই বিষয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তো আমাদের যিনি আইন সম্পাদক পদে লড়ছেন, তিনি গতকাল রিট করেছিলেন এবং সেই রিটের ভিত্তিতেই আমরা দেখতে পেয়েছি যে একটা ইতিবাচক পদক্ষেপ এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এই বিষয়ে ব্রিফ করবেন আমাদের আইন সম্পাদক পদে যিনি প্রতিনিধিত্ব করছেন, জাকারিয়া ভাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের ডাকসু কেন্দ্রিক একটা ওয়েবসাইট খোলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। আমরা শুরু থেকেই কনসার্ন জানিয়ে আসছিলাম এই ওয়েবসাইটটা যাতে সিকিউরড হয় এবং শুধুমাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই তাদের নিজস্ব পাসওয়ার্ড বা তাদের ইমেল বা তাদের ভোটার নাম্বার দিয়ে সেখানে অ্যাক্সেস করতে পারবে। আমরা আমাদের চিফ রিটার্নিং অফিসারকে ফোনে তার সাথে সরাসরি সাক্ষাৎ করে জানিয়েছিলাম
কিন্তু তিনি 15 দিন পার হওয়ার পরেও কোনো ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হয়নি। তারপরে আমরা ফর্মাল তাকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সেখানে তাকে লিগ্যাল নোটিশও দিয়েছি। সে যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। কিন্তু তার মধ্যেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা আগামীকাল 4 জন শিক্ষার্থী একটি রিট দায়ের করেছি। গতকাল রিট দায়ের করেছি। রিটের মুখ্য বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোটার তালিকা, সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অ্যাক্সেস পায়। বাইরে যে পাবলিক অ্যাক্সেস রয়েছে, যে কেউ চাইলে সে আমেরিকা বা উগান্ডা থেকেও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে। তো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের রিটের পরপরই পুরো ওয়েবসাইটটিকে ব্লক করে দিয়েছে এবং এখানে ভোটার তালিকাকে সরিয়ে ফেলেছে। তো আমরা দাবি জানাচ্ছি, আমরা চাই ভোটার তালিকা সেটা পাবলিক থাকুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা দেখতে পারুক। তো এখানে আমাদের কনসার্নের জায়গা আছে, সে কারণে আমরা দাবি জানিয়েছিলাম মেয়েদের ছবিটা যেন সরিয়ে তারা পাবলিশ করে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ভোটার তালিকায় গায়েব করে দিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো, ভোটার তালিকাটা আবার প্রকাশ করা হোক, কিন্তু সেটা যাতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশ করতে পারে এবং নারী শিক্ষার্থীরা যাতে তাদের ছবি নিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলবেন SM ফরহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লম্বা ব্রিফ হয়ে যাচ্ছে, শেষ করব। আমাদের পরিকল্পনা ছিল আমরা প্রত্যেকদিন যেসব প্রবলেম গুলো ফেস করছি ওগুলো একটু ইনফর্ম করা। অলরেডি কার্জন নিয়ে আলাপ হয়েছে, কয়েকটা বিষয় আসে নাই। যেমন এই যে কার্জনের বেশ কয়েকটা অনেকগুলো ডিপার্টমেন্টে রিটেক এক্সাম দিতে হলে কারো একটা সাবজেক্ট খারাপ হয়েছে, রিটেক এক্সাম দিতে হবে, তখন এই এক্সামে তার 20,000 টাকার মধ্যে খরচ হয় প্রায়, কারো কারো আরো বেশি হয়, কখনো কখনো সংখ্যা বেশি হলে কমে আসে। একটা শিক্ষার্থীকে একটা কোর্স পরীক্ষা দেওয়ার জন্য এত অ্যামাউন্টের খরচ পে করতে হয়, এটা খুবই মানে এটা এক প্রকার অমানবিক আর কি। এই জুলুম থেকে এদেরকে, আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে নিস্তার দিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে এই জিনিসটা বহু আগে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমাদের এই জায়গায় অন্যতম একটি কমিটমেন্ট হচ্ছে এই যে অতিরিক্ত ফি নেওয়া এবং এটা একটা বাণিজ্যকরণে পরিণত করা বিশ্ববিদ্যালয়ের এক্সাম গুলোকে। এখান থেকে আমরা এটার ব্যাপারে আমরা সিরিয়াসলি ব্যবস্থা নিব ইনশাল্লাহ আমাদের সুযোগ হলে। আর এরপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের সোহরাওয়ার্দী উদ্যান এখন গেট গুলো বন্ধ সিকিউরিটি কনসার্নের কারণে, যাতে করে সেখানে ভবঘুরে না থাকে এবং ইউনিভার্সিটি সেফ থাকে। কিন্তু এটার ইম্প্যাক্টে সবগুলো ভবঘুরে এখন জুয়েল চত্বরে জমা হয়। সন্ধ্যার পর থেকে দেখবেন এখনো, আগে যারা সেই সোহরাওয়ার্দী উদ্যানে জমা হতো তারা জুয়েল চত্বরে, প্রক্টোরিয়াল টিম ঘুমন্ত অবস্থায়, প্রক্টোরিয়াল টিম এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই জুয়েল চত্বরে ভবঘুরে এবং বাইরের লোকজন থাকার কারণে এখানে কার্জনের শিক্ষার্থীরা যখন আসা যাওয়া করে তারা খুবই আনসেফ ফিল করে। এবং একই সাথে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা যেই ফুটওভার ব্রিজ দিয়ে পার হতেন, সেই ফুটওভার ব্রিজে এখন যাবেন এখনো টোকাইদের দখলে। এই ফুটওভার ব্রিজ সবসময় টোকাইদের দখলে থাকে। এটা যে উদ্দেশ্যে দেওয়া, শিক্ষার্থীরা ইজিলি পার হবেন, শিক্ষার্থীরা তাদের সেফটি ফিল করবেন, রাস্তার যে গাড়ি পারাপারের অবস্থা সেটাকে অ্যাভয়েড করে উপর দিয়ে পার হবেন, সেটা আর পারছেন না টোকাইদের কারণে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটি অন্যতম একটি দায়িত্ব সুফিয়া কামাল হলের এতগুলো শিক্ষার্থী বন্ধুদের সেফটির জন্য এটিকে অলওয়েজ একটা তদারকির মধ্যে রাখা এবং সেটি একটা ব্যবস্থা রাখা। এই জিনিসটাও এখন পর্যন্ত হয়নি। আপনারা দেখেছেন শাটল, নির্বাচনী ব্যবস্থার কথা বলে শাটল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে, এটি ইউনিভার্সিটি প্রশাসন বলেছে আজকের মধ্যে আবার চালু করবে। সেটি নির্বাচনকে উপলক্ষ করে বারবার হয়রানিমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় আর কি, এটা খুবই দুঃখজনক। আর এর বাইরে হচ্ছে কার্যালয় যে মুসাকা মসজিদ, এটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সীমাবদ্ধ, কোন রকম নামাজ পড়ে এর মধ্যে সীমাবদ্ধ। এটা একটা আমাদের কালচারাল হেরিটেজের অংশ। এটাকে কেন্দ্র করে পুরো এই অঞ্চলে কালচারকে প্র্যাকটিস করা একটা কালচারাল সেন্টার বানানোর সুযোগ আছে, সেটি অবহেলিত। কি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ পর্যন্ত অবহেলিত, সেখানে মুসাকা মসজিদ অবহেলিত থাকবে। এই জায়গাটি কার্জন কেন্দ্রিক মুসাকা মসজিদ কেন্দ্র করে আমরা এটিকে একটা কালচারাল হেরিটেজে রূপান্তর করার, কালচারাল সেন্টারে রূপান্তর করার আমাদের একটা সেই সুযোগটা থাকবে বলে বিশ্বাস করছি। আমি আপনাদের প্রশ্ন শেষে নেব, কথা নিয়ে আসার অনুরোধ করছি আমাদের বিপদপ্রার্থী অবস্থাতে টাইম। ভাই আপনার বোমগুলো একটু নামাই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আজকে আমরা কার্জন এরিয়া এসেছি, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের মূল চাওয়াটা হলো শিক্ষার্থীদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা।
শিক্ষার্থীদের যে ভয়েস, সেই ভয়েসটা হলো আমাদের ভয়েস। আমরা বলছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য করতে চাই, আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই, আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করতে চাই এবং আমরা সবার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা 100 বছর পার হয়েছে, স্বাধীনতার আজকে 5 দশক পার হয়েছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে, একাডেমিক অর্জন অথবা একাডেমিয়ায় সেভাবে আমরা ফোকাস দিতে পারিনি। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? আমরা এটা বারবার বলছি, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, নতুন নতুন জ্ঞান নিয়ে আসা। বিশেষ করে আজকে আমরা যেখানে এসেছি সায়েন্স ফ্যাকাল্টি, সেই সায়েন্স ফ্যাকাল্টির কাজ হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইনোভেশনের মাধ্যমে পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়া। আজকে যদি আমরা দেখি বিশ্বব্যাপী আমাদের পরে স্বাধীন হয়ে অনেক দেশ তাদের সায়েন্স টেকনোলজির মাধ্যমে অনেক এগিয়ে গেছে, কিন্তু আমাদের যদি বাংলাদেশের অবস্থা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখি, সে জায়গায় আমাদের এই যে একটা বিশ্ববিদ্যালয় একাডেমিকলি সাউন্ড হওয়া, একাডেমিয়া ইনভেস্ট করা, গবেষণা ইনভেস্ট করা, সে জায়গায় আমরা 100 বছরে অথবা স্বাধীনতার 5 দশকে দেখতে পাইনি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই বছর সর্বোচ্চ বাজেট গবেষণায় দেওয়া হয়েছে 2%, যেটা আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা হচ্ছে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মূল বাজেটের 20%, 25%, 28% পর্যন্ত এই গবেষণা বাজেটে দেওয়া হয়। তো আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি তাদের সেবা করার সুযোগ পাই, আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউনিভার্সিটিকে একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে তাদের সায়েন্স, টেকনোলজি, ইনোভেশনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। এবং আমরা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আসে প্রথম বর্ষ থেকে, তাদের হলে একটা সিট নিয়ে তাদের সংকটে থাকতে হয়, তাদের খাদ্য নিয়ে তাদের সংকটে থাকতে হয়, আমাদের হেলথ নিয়ে আমাদেরকে হচ্ছে সংকটে থাকতে হয়, আমাদের হচ্ছে ক্যাম্পাসের অনিরাপত্তা নিয়ে আমাদের, বিশেষ করে আমাদের বোন যারা আছে, আমাদের ছাত্রী নারী যারা আছে, তাদের বিভিন্ন সাইবার বুলিং, তাদের নিরাপত্তা সংকটে ভুগতে হয়। তো আমরা যদি শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পাই, ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা এনশিওর করব এবং সেই নিরাপত্তা এনশিওর করার রুটম্যাপটাও আমরা সাজিয়েছি আমাদের ইশতেহারে আমরা পূর্ণাঙ্গভাবে সেখানে আমরা আমাদের প্রত্যাশাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসব। তো আমরা আশা করব আমরা এখানে যারা আছে, আমরা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করছি, সবাই জুলাইয়ের সহযোদ্ধা। তো আমরা এই ধরনের আইডিয়াগুলো নিয়ে প্রতিযোগিতা করি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে, আমাদের যারা বন্ধুপ্রতিম আছে, তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। তো এই যে ডাকসু নির্বাচন উপলক্ষে একটা আমেজ বিরাজ করছে, শিক্ষার্থীরা যে নতুন নতুন চিন্তাগুলো শুনতে চায়, সেই চিন্তাগুলো না দিয়ে আপনারা যে সে পিছনে চলে যাচ্ছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। তো আমরা অনুরোধ করব, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি, আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেই আইডিয়াগুলো শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি, শিক্ষার্থীদের স্বার্থের কথাগুলো বলি এবং এইভাবে আমরা প্রতিযোগিতা করি এবং যাদের নেতৃত্ব, যাদের দক্ষতা, যাদের কম্পিটেন্সি শিক্ষার্থীরা পছন্দ করবে, শিক্ষার্থীরা তাদেরকে মনোনীত করবে। এবং সেই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জায়গা থেকে আমরা বলতে চাই, গত 1 বছর জুড়ে এবং জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা সদস্য আছি, আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে কম্পিটেন্সি, শিক্ষার্থী বান্ধব যে কাজ, প্রশাসনের কাছে আমরা যে সংস্কার প্রস্তাবনা করে দিয়েছি, এই সব কিছুতেই আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর তারা আস্থা রাখবে এবং এর মাধ্যমে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন কাজ শুরু করেছিলাম, তখন গত 5 অগস্ট থেকে এখন পর্যন্ত ছাত্র দলের বিরুদ্ধে যখন আমি 1000 কেস দেখাই, যে কেসে অন্তর্দ্বন্দ্ব, কুন্দল, মারামারি, সংঘাত, এক অপরকে হত্যা, কমিটি বাণিজ্য, মানে এই কেস যখন আমরা পাবলিকলি মিডিয়াতে দেখি, তখন তারা যখন ছাত্র শিবিরের ব্যাপারে কোনো কেস পায় না, এই ধরনের অভিযোগ সামনে নিয়ে আসে। আমরা তখন বলেছিলাম স্পষ্টত, আপনি এতদিন অভিযোগ দেন নাই কেন? আমাদের বারবার বলেছি অভিযোগ দেন। আবিদ ভাইয়ের কাছে যদি লিগেল টিম না থাকে আমার কাছ থেকে নিয়ে যান, আজকে মামলা করেন। যার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তার ব্যাপারে এখন গিয়ে মামলা করেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে, লিগেল টিম না থাকলে, আইনি সাপোর্ট দেওয়ার মতো টিম না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এতদিন চুপ ছিলেন কেন? হঠাৎ করে এটা অভিযোগ, বানোয়াট অভিযোগ বলে লাভ নেই। আর যদি সত্যিকার অভিযোগ হয়, আপনি ব্যবস্থা নেন, আমরা আইনি সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো কোনো অপরাধীর বেলায়। আর যদি এমন হয় যে হচ্ছে শিবিরের ডায়েরি কারো হাতে থাকলে সে শিবির হয়ে যায়, কালকে দেখলাম আবিদ ভাই নাকি হঠাৎ শিবির হয়ে গেছে। আবিদ ভাই কোথায়
আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সবাইকে ডায়েরি গিফট করি আর কি, অন্যান্য সংগঠনকে। হয়তো ভাই ওখান থেকে একটা ডায়েরি হাতে নিয়ে কোথাও প্রেস কনফারেন্স করছে, ফেসবুকে তাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে। এখন ওনারা অন্তর্দ্বন্দ্বে একে অপরকে মন খারাপ করবে, একে অপরকে শিবির বানাবে ট্যাগিং দিয়ে, নিজেদের দলের মধ্যে একে অপরকে খুনও করতে পারে। এই ট্যাগিং এর রাজনীতিতে ওনারা একটা অভিযোগ বানাবে, সেই অভিযোগ আমাকে বিশ্বাস করতে হবে। আর সেই অভিযোগ সত্য হয়ে থাকলে আপনি ব্যবস্থা নেন। হঠাৎ করে ডাকসুর আগ মুহূর্তে এসে বানোয়ার গল্প বলে লাভ নাই। আর আপনি যদি ব্যবস্থা নেন, আমরা লিগ্যাল টিম দিয়ে আপনাদের সাপোর্ট দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে ডাকসু আসার পর থেকে, মানে ডাকসু ইলেকশন হওয়ার ফ্লো শুরু হওয়ার পর থেকে বানোয়ার গল্প সবাই বানানো শুরু করছে। আমরা স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছি, বলেছি ছাত্র শিবিরের ব্যাপারে যে কোনো কনসার্ন থাকলে বলো। আর যদি ছাত্র শিবির কোনো এককালে স্কুলে ছাত্র শিবিরের কোনো একটা প্রোগ্রামে গেছে, বা ছাত্র শিবিরের কোনো একটা গিফট কেউ নিছে, ছাত্র শিবিরের সাথে একবেলা চা খাইছে, নাস্তা করছে, এই জন্য তার সকল ধরনের কার্যক্রমে দায়িত্ব নিতে হবে। তাইলে তো মানে এই যে এখন যারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, অন্যান্য সংগঠন পরিচালনা করতেছে, আর অনেক জায়গায় চাঁদাবাজি বা অন্যান্য কাজ করবে, অপরাধ করবে, যে জায়গায় করবে, ছাত্র শিবিরে কোনো একটা অ্যাপ্লাস সংগঠনে আসছে, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আসছে, কোনো একটা কেস দিয়েছে, সবকিছু যদি এভাবে দিতে হয়, তাইলে তো ছাত্র দলের কেস যেটা 1000, এটা 1 লক্ষে পৌঁছাবে। এখন যে কেস আমরা 1000 খুনাখুনি এবং রক্তপাতের হিস্ট্রি বলতেছি 5 তারিখের পর থেকে, 1000 ঘটনা গত 5 তারিখের পর থেকে, এটা 1 লক্ষে পৌঁছাবে। সে তারিখে আমার কাছ থেকে আপনারা নিয়ে যায়। থ্যাংক ইউ। মেনে চলা দরকার। ক্লাসরুমে ঢোকা, রিডিং রুমে ঢোকা, হলের ভিতরে ঢোকা, যে রেস্ট্রিকশন, আমরা এই ধরনের ক্লাসরুমে ঢোকা, অন্যান্য যে রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন আমরা ব্রেক করছি না। আগামীকালকে থেকে আমরা প্রচারণা করতে পারবো, 26 তারিখ থেকে, তখন আমরা পাবলিকলি প্রচারণা ক্যাম্পেইনে নামবো ইনশাল্লাহ। আর এর বাইরে একটা বিনীত অনুরোধ সবার প্রতি, অন্যান্য সংগঠনের প্রতি, আমরা আসলে জুলাই একসাথে ছিলাম, একসাথে থাকবো। এই ডাকসুতে আপনি আমি জিতবো এই ফ্রেমওয়ার্ক করিয়েন না, ছাত্রদল শিবির জিতবে এই ফ্রেমওয়ার্ক করিয়েন না। এর শিক্ষার্থীরা জিতবে, শিক্ষার্থীরা আমাকে চাইলে আমাকে ভোট দিবে, আপনাকে চাইলে আপনাকে ভোট দিবে। কাদা চোরাচুরি করবেন শিক্ষার্থীরা, যিনি কাদা চোরাচুরি করবেন তাকে ছাত্রলীগের মতো ছুড়ে ফেলবে। কাদা চোরাচুরি করবেন না, সত্যটা বলবেন, মিথ্যা ফ্রেমিং করবেন না, সত্য থাকলে সাহসের সাথে, কোনো লুকোচুরি ছাড়া সত্য নামগুলো বলবেন, সত্য অভিযোগ দিবেন। কিন্তু কাদা চোরাচুরি করে একে অপরের বিরুদ্ধে যাবেন, আপনাদের ব্যাপারে যেই মানে বিরক্তি তৈরি হয়েছে, এই বিরক্তি আপনাদের ব্যাপারে পার্মানেন্টলি তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদেরকে আর বিরক্ত করেন না, রাজনীতির ফোবিয়া তৈরি করেন না শিক্ষার্থীদের মধ্যে। আমাদের বিরোধিতা মনে থাকবে, আমরা সবাই মিলে জিতবো, শিক্ষার্থীদেরকে জয়ী করবো এই রাষ্ট্রকে। অনেক ধন্যবাদ।